আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো পরিমাপের ত্রিকোণমিতি, নবম শ্রেণীর সাধারণ গণিত পরিমাপের ত্রিকোণমিতি। তোমরা জানো একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা কিছু আলোচনা রাখার চেষ্টা করতেছি। পৃষ্ঠা নম্বর 142 তোমরা বই করতে পারো। ধরো কোন এক বিকেলে অবি, মিতা এবং রিনা গাছের ছায়ার বসে শ্রেণী পড়া নিয়ে আলোচনা করছিল। মিতা অবিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? অবি বলল, হ্যাঁ, এখনই আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি। রিনার সাথে সাথে বলল, গাছে উঠতে পারবে না, গাছে না উঠেই কিভাবে উচ্চতা মাপা যায় এসব তা বের করার চেষ্টা করি। মিতা বলল, গাছের একটা ছায়া পড়েছে, দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা। অভি বলল, আসলে ছায়াটি গাছটির সাথে সমকোণী অবস্থান করছে, তাহলে ছায়ার প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এটি কি কোনো কাজে লাগাতে পারে? এটি কি কোনো কাজে লাগতে পারে? রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। মিতা বলল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায়। এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না। সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। পরের দিন গণিত শিক্ষককে অবি জিজ্ঞাসা করলো, স্যার, আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি? তখন শিক্ষক বললেন, তোমরা ত্রিকোণমিতির কয়েকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে। ত্রিকোণমিতির ধারণা পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বে শ্রেণীতে খুঁজে পেয়েছিলে, আর তা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছে, যেমন গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা। আর ট্রিগোনোমেট্রি শব্দটি গ্রিক ট্রি অর্থ তিন, গুণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ এটা একটা গ্রিক শব্দ। ট্রিগোনোমেট্রি এখানে ট্রি অর্থ তিন, এটা গ্রিক শব্দ। এটা কি গ্রিক শব্দ? ট্রি অর্থ তিন, গুণ অর্থ ধার, মানে এখানে তিনটা ধার থাকে। সমকোণী ত্রিভুজের ধার থাকে করা তিনটা। গুণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। পরিমাপ এভাবে কিন্তু অর্থাৎ সেখানে ট্রিগোনোমেট্রির যে শব্দ, এটা গ্রিক শব্দ। এবং এই যে ট্রি অর্থ কিন্তু তিন, গুণ, এই যে গুণ অর্থ কিন্তু ধার, অর্থাৎ তিনটা ধার থাকে। সমকোণী ত্রিভুজের বেলা তিনটা ধার, একটা অতিভুজ, একটা লম্ব আর একটা ভূমি, লম্ব বা উচ্চতা, একটা ভূমি। এই তিন ধার নিয়ে হইল সমকোণী ত্রিভুজ, যার গুণ অর্থ ধার, ট্রি অর্থ তিন এবং মেট্রন শব্দ অর্থ হলো পরিমাপ। অর্থাৎ তিন ধারের পরিমাপ হইল ত্রিকোণমিতি। তিনটা কোণ থাকবে, তিনটা ধার থাকবে, তিনটা কোণ এবং তিনটা ধার, ত্রিকোণমিতি, তাই না? তো
তাহলে মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ, গুণ শব্দের অর্থ হলো ধার, ট্রি অর্থ 3, গ্রিক শব্দ। মিশরীয় ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু কোণের পরিচিতি। সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহু অতিভুজ। সমকোণী বিপরীত বাহু হলো অতিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে। সূক্ষ্মকোণ ছিল, সূক্ষ্মকোণ হলো 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। যেমন 70 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি সূক্ষ্মকোণ। মানে 0 থেকে উপরে হইতে বা 90 থেকে কম হইতো, তাই না? সূক্ষ্মকোণ দুটি উভয় অতিভুজ সংলগ্ন। অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি, অন্যটিকে উচ্চতা বলা হয়। অতিভুজ সংলগ্ন যে দুইটা বাহু থাকবে, একটা ভূমি আর একটা উচ্চতা। বহু সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি। বহু সমান্তরালের সাথে উল্লম্বভাবে যে বাহুটি থাকে সেটি উচ্চতা। কিন্তু খেয়াল রাখবে, ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে বহু সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকে ভূমি ধরবো এবং অন্যটিকে উচ্চতা ধরবো। ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামে পরিবর্তন হবে। এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা। ফলে বিভিন্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধরো তুমি ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই, তাহলে ভূমিকে সন্নিহিত বাহু, উচ্চতাকে বিপরীত বাহু হিসাবে বিবেচনা করতে পারি। জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের অক্ষর A, B, C ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের অক্ষর A, B, C ইত্যাদি ব্যবহার করা হয়। সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। কোণ নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রাচীন গ্রিসের গণিতবিদদের হাত ধরে জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে। ব্যবহৃত বর্ণগুলো কয়েকটি নিচে দেওয়া হলো: আলফা, বিটা, গামা, থিটা, ডেল্টা। তাহলে কোন পরিবার জন্য আমরা কি কি নিতে পারি? আলফা, বিটা, গামা, থিটা। আমরা থিটা ব্যবহার করেছি বেশি, আমাদের বইয়ের মধ্যে থিটার ব্যবহার সবচেয়ে যে আলফা, বিটা, গামা নেওয়া যায়। আলফা, বিটা, গামা কোন পরিমাপ করার জন্য কি কি নিবা? আলফা, বিটা, গামা, থিটা এবং ডেল্টা এগুলি আমরা ব্যবহার করতে পারি। শীর্ষবিন্দু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো A, B, C ইত্যাদি অক্ষর ব্যবহার করা যায়। করতে হবে আমাদের। আমি যে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা ত্রিকোণমিতি হিসাব করব, ব্যবহার করব এবং চর্চা করব, সেক্ষেত্রে অবশ্যই অক্ষরগুলো বড় হাতের A, B, C বড় হাতের অক্ষর নিতে হবে। কোন পরিমাপ করবো? তখন আলফা, বিটা, গামা, থিটা এবং ডেল্টা এই জাতীয় অক্ষরগুলো তোমরা ব্যবহার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম যে সমকোণী ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আমরা নিব, কিভাবে এগুলো নিবা। বড় হাতের অক্ষর নিতে হবে, A, B, C ইত্যাদি বড় হাতের অক্ষরে নিতে হবে। আর কোন পরিমাপ করার জন্য আলফা, বিটা, গামা, থিটা এই যে ছোট হাতের অক্ষর ব্যবহার করা যায়। বাহুগুলো নির্দেশ করার জন্য, বাহু ত্রিভুজের বাহু নির্দেশ করার জন্য A, B, C, P, Q, R ইত্যাদি ব্যবহার করতে হবে। ছোট হাতের অক্ষর দ্বারা বাহুগুলো প্রকাশ করতে পারা, এই প্রত্যেকটি বাহু। আমরা যদি এটাকে আমরা সমকোণী ত্রিভুজ ধরে মনে করে
বি সি সমকোণী ত্রিভুজ তো আর সমকোণ ছাড়া কি সমকোণী ত্রিভুজ হবে? সমকোণ ছাড়া সমকোণী ত্রিভুজ হবে না। তাইলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ অ্যাঙ্গেল বি আমার সমকোণ, তাই না? আমরা অক্ষরগুলো ব্যবহার করছি কি বড়হাতের অক্ষর দ্বারা। বড়হাতের অক্ষর দিই, আমি যদি এখানে এ দিই, বাহুগুলো এখানে বি দিই, এখানে সি দিই, পরিবর্তন করতে পারি, অথবা পি কিউ আর দিয়েও আমরা প্রকাশ করতে পারবো। এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু ছোট হাতের অক্ষর, প্রত্যেকটি ছোট হাতের অক্ষর। বাহু শীর্ষবিন্দুগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে। আর কোন পরিমাণ সূক্ষ্মকোণ যদি আমি এখানে থিটা ধরতে পারি, আলফা ধরতে পারি, বিটা ধরতে পারি, গামা ধরতে পারি, ডেল্টা ধরতে পারি, ঠিক আছে? সেখানে কোন থিটা হইতে পারে, আলফা হইতে পারে, আলফা হইতে পারে, অথবা বিটা হইতে পারে, বিটা, আলফা, বিটা, গামা, এই জাতীয় এগুলো। ঠিক আছে, আমাদের আশা করি আইডিয়া হয়ে গেছে। আমরা ত্রিকোণমিতির সাধারণ আইডিয়া গুলো এতক্ষণ নিলাম, কিভাবে অক্ষর নিতে হবে, কোন পরিমাণ করা হয়, কি কি অক্ষর নিতে হবে, বাহু নির্দেশ করার জন্য এই যে ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ত্রিকোণমিতির শব্দের অর্থ আমরা জানলাম, এটা গ্রিক শব্দ। ত্রিকোণমিতির যে শব্দ, এটা হলো একটা গ্রিক শব্দ, যার মধ্যে দেখা যায় ত্রি শব্দের অর্থ হলো তিন, গুণ শব্দের অর্থ ধার, আর মেট্রিক অর্থ পরিমাপ, অর্থাৎ তিন ধারের যে পরিমাপ, সেটাই হলো ত্রিকোণমিতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য একটা কাজ রয়েছে, সে কাজ হলো একক কাজ। নিচে চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু চিহ্নিত করো। অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করতে হবে। এখানে মনে করো এটা হলো 8, এটা হলো 15, মনে করো এটা হলো 17, তাই না? এই সূক্ষ্মকোণ হলো থিটা। তাহলে আমাদের নিচে চিত্রগুলো থেকে থিটা, তারপরে কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু চিহ্নিত করো। অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, এটা একটা বাহু, একটা কোণ, এখানে সমকোণ, একটু চেক করতেছি। জি, সমকোণ। তাইলে
বলতে হবে এই অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এখানে অতিভুজ কোনটা? সবসময় তো মনে হবে যে সমকোণটা হবে, সমকোণের যে বিপরীত বাহুটা এটা হবে তার অতিভুজ, তাহলে এটা হবে মানে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। এর সূক্ষ্মকোণ কোনটা? থিটা। এর আমার সূক্ষ্মকোণ কত? থিটা। এটা হলো সূক্ষ্মকোণ। এই যে সূক্ষ্মকোণের যে এটা হলো তোমার বিপরীত বাহু, এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা। ঠিক আছে, এটা হলো বিপরীত বাহু। এবং এটা কিন্তু তোমার উচ্চতা, এটা কি উচ্চতা, সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা এটাই হলো মানে উচ্চতা। ঠিক আছে, আর সন্নিহিত বাহু কি হবে? এটা হবে এই বাহুটা হবে সন্নিহিত বাহু। এই বাহুটা কি? সন্নিহিত বাহু। ঠিক আছে, আমরা চিহ্নিত করে পারলাম। পরে আরেকটি চিত্র আছে পি কিউ আর, এবং এটা একটু ভিন্নভাবে। এ এবং এটা হলো আমাদের সূক্ষ্মকোণ থিটা, আর এটা হলো লম্ব। জি, এটা হলো আমাদের লম্ব। আর এগুলো উল্লেখ করে দেওয়া আছে, একটা পি একটা কিউ আর। এটা হলো পি, এটা কিউ, এটা হলো আর। ঠিক আছে, বলতে হবে কোনটি সন্নিহিত বাহু, কোনটি বিপরীত বাহু, কোনটি বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। আচ্ছা, যদি এটা সমকোণ হয় তাহলে এটা কি হবে? অতিভুজ হবে না? তাহলে এই বাহুটা হবে তার অতিভুজ, তাই না? আচ্ছা, যদি এটা সূক্ষ্মকোণ আমরা ধরি তাহলে এই যে বাহুটা মানে এই বাহুটা কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয়, এটা হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু। এবং এটা হলো উচ্চতা, এটা কি উচ্চতা। তো অতিভুজের এটা যেহেতু অতিভুজ, এটা এটা যেহেতু
যেহেতু এটা মানে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা অতিভুজ, তাই না? তাহলে এটা হবে অতিভুজ। যেহেতু এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি উচ্চতা বা বিপরীত বাহু। এটা হলো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আবার এটা কিন্তু উচ্চতা। এটা কি উচ্চতা? এখন আসো, এই যে উচ্চতা বা বিপরীত বাহু ছাড়া বাড়িটা কি ভূমি, বাড়িটা কি ভূমি বলে অথবা সন্নিহিত বাহু বলে। বুঝছো? তাইলে সমকোণ সংলগ্নের যে দুইটা বাহু থাকবে, একটা কিন্তু ভূমি, একটা উচ্চতা। ভূমিটা আমরা বলি সন্নিহিত বাহু, ভূমিটা আমরা বলি সন্নিহিত বাহু। আর কোণের যে বিপরীত বাহুটা, এটা হলো এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এটা, এবং এটা কিন্তু উচ্চতা বা লম্ব, উচ্চতা বা লম্ব। এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের বিপরীত বাহু হইলো আর, এটাকে আমরা উচ্চতা বলতে পারি যেহেতু সূক্ষ্মকোণ এটা। আর সমকোণ যেহেতু এটা, এ বাহু হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এটা, এটা হলো উচ্চতা বা বিপরীত বাহু। আর সমকোণ সংলগ্ন আরেকটা বাহু হইলো ভূমি, এই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। ঠিক আছে? গ, সরাসরি 90 হচ্ছে না, তো 90 যদি হয়তো হয় তাহলে তো একটু ইয়ে করে 90 হয় নাই। যে আবার 90 বলা যায়। ঠিক আছে? সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি হবে? এখানে কিন্তু থিটা দেওয়া আছে, এখানে হলো থিটা, আবার এখানে আলফা, এটা কিন্তু সমকোণ। তো এই সমকোণের বিপরীত বাহু কিন্তু এটা হবে অতিভুজ, তাই না? অতিভুজ। যদি আমরা সূক্ষ্মকোণ, এটার জন্য নাম কি আছে? EFG। সূক্ষ্মকোণ থিটা হলে বিপরীত বাহু সমান হলে ইজি, এটাই কিন্তু উচ্চতা, এটাই উচ্চতা। ভূমি, তখন ভূমি বা সন্নিহিত বাহু কি হবে?
তখন বহির্বাহ সন্নিহিত হবে এফ জি, তাই না? এফ জি। আর এফ হইলো মানে অতিভুজ, এফ মানে অতিভুজ কে এফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই তোমার এগুলো চিনতে মানে অসুবিধা, যে এক সূক্ষ্মকোণের জন্য এক অবস্থা হয়ে যায়, যে এই সূক্ষ্মকোণের জন্য কিন্তু তবে এটাকে বিপরীত বাহু বলতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এটা হয়ে যাবে মানে সন্নিহিত বাহু বা ভূমি। আবার যদি এই কোণ আলফা কোণের জন্য ধরো, এফ জি সূক্ষ্মকোণ আলফা হলে আলফা কোণের জন্য ভূমি কিন্তু হবে অতিভুজ, ঠিক আছে? তো আলফা কোণের জন্য কিন্তু এটা হবে বিপরীত বাহু, তাই না? বিপরীত বাহু। আর তখন এটা হয়ে যাবে সন্নিহিত, এটা হয়ে যাবে সন্নিহিত বাহু, তাই না? অথবা ভূমি, যেটা বলো তখন সন্নিহিত বাহু হবে কি আলফা কোণের জন্য সন্নিহিত বাহু হবে ইজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন কোন যখন থিটা ছিল তখন সন্নিহিত বাহু কোনটা ছিল? এফ জি, তাই না? আর যখন সূক্ষ্মকোণ আমরা আলফা ধরছি তখন কিন্তু সন্নিহিত বাহু হবে ইজি। আর সন্নিহিত বাহু যদি ইজি হয় তাহলে এফ জি কি হবে? এফ জি হবে বিপরীত বাহু। তখন বিপরীত বাহু হবে এফ জি। এই কথাগুলো আমাদের জানতে হবে, কোন কোণের জন্য কোনটা অবস্থা একটু বদলাই যায়, তাই না? এই কোণের জন্য থিটা কোণের জন্য আলফা কোণের জন্য বিপরীত বাহু হলো তোমার এফ জি, তাই না? আর সন্নিহিত বাহু ছিল মানে ইজি আলফা কোণের জন্য। আর অতিভুজ তো ঠিক আছে, তাই না? কোণের যেহেতু সমকোণ, এটা অতিভুজ মানে এফ জি। এফ অতিভুজ কোনো পরিবর্তন হবে না। আমরা লক্ষ্য করছি যে কোন সূক্ষ্মকোণ নাকি চেঞ্জ করা হয় তখন কিন্তু বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সূক্ষ্মকোণ কোনটা। সূক্ষ্মকোণ তো সমকোণের জন্য সূক্ষ্মকোণ দুইটা আছে, মানে কয়টা আছে? দুইটা। এই কোণের জন্য বিপরীত বাহু এটা, কিন্তু এই থিটা কোণের জন্য কিন্তু বিপরীত বাহু হয়ে যাবে এটা। এবং সন্নিহিত বাহু কিন্তু চেঞ্জ, বিপরীত বাহু যেমন চেঞ্জ, সন্নিহিত বাহু চেঞ্জ। এই কথা এই জায়গার মধ্যে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আর নাতে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অতিভুজ কোনো পরিবর্তন হবে না, কিন্তু সূক্ষ্মকোণ যেটা ধরা হয় সেটার উপরে কিন্তু সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু নির্ভর করতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। এখন আমরা আলোচনা এখানে তোমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর মানে অনুপাত আমরা হিসাব করব। সমকোণী ত্রিভুজের অতিভুজ পৃষ্ঠ নম্বর 144, এটা ছিল পৃষ্ঠা 144।
সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজ সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার বাহুর দৈর্ঘ্য তোমার নিজেদের ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটি নিতে হবে 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রোলার স্কেল দিয়ে তাদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো। নিচে ছকটি পুরো করো। ঠিক আছে, এই 90, 0 আর 30। এটা হলো একটা ত্রিভুজ, যে একটা কোণ আছে, যে কোণটা হলো তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ হলো 30 ডিগ্রি এবং এটা হলো সমকোণ এ বি সি। ঠিক আছে,
আমরা 30 ডিগ্রি কোণ আগে আঁকি, 30 ডিগ্রি কোণ আঁকিয়া একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা 30 ডিগ্রি কোণ কিভাবে আঁকি। 30 ডিগ্রি কোণ আমরা আঁকতেছি। এই যে কোণটা আমি আঁকছি এই কোণটা হলো 30 ডিগ্রি, বুঝছো? এখন একটা সমকোণ থাকতে হবে, তাই না? সমকোণ ছাড়া কি এটা সমকোণ হবে? সমকোণ ছাড়া কি সমকোণ হবে? হবে না। এই জন্য আমরা মিলাইয়া একটা সমকোণ আকার ঠিক আছে? এটা হলো সমকোণ। এই যে সমকোণী ত্রিভুজ আমি আঁকছি এ বি সি। এখন তোমরা নিচে সহজে এটা বুঝতে পারবে যে এটা যে সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি সেই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কিন্তু হলো 30 ডিগ্রি এবং এটা কিন্তু সমকোণ অবশ্যই 90 ডিগ্রি, তাই না? এখন এই সমকোণী ত্রিভুজের তোমাদের বইয়ে দেওয়া আছে, কি এই সমকোণী ত্রিভুজের ভূমি সরলরেখার সূক্ষ্মকোণটি হতে হবে 30 ডিগ্রি, এমন ভাবে আঁকতে হবে যাতে ভূমি সরলরেখার সূক্ষ্মকোণ হলো এখানে 30 ডিগ্রি এবং একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? এখন ত্রিভুজটা আঁকা হয়ে গেলে রোলার স্কেল দিয়ে এদের বাহুগুলির দৈর্ঘ্য পরিমাপ করো, নিজের শখটি পুরো করো। এখানে 9টা আছে, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, মানে অতিভুজ। এখানে সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু কত? এখানে সন্নিহিত বাহু কত বলতে পারবা? এটা হলো সন্নিহিত বাহু। প্রায় 10-এর কাছাকাছি, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হইলো তোমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 সেন্টিমিটার হইলো এখানে সন্নিহিত বাহু। আর মানে বিপরীত বাহু কত? বিপরীত বাহু কত সেন্টিমিটার? হইলো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার আমরা বলতে পারি 6-এর কাছাকাছি অথবা 6 সেন্টিমিটার, ঠিক আছে? আর অতিভুজ কত হবে? অতিভুজ প্রায় 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার, 6, 11 এবং 10, ঠিক আছে?
আমরা এইমাত্র যে সমগ্র ত্রিভুজটা আঁকলাম সেখানে তোমাদের বইয়ের মধ্যে কিন্তু 140 পৃষ্ঠা যে সন্নিহিত বাহু বিপরীত বাহু অতিভুজ, তাহলে এখানে তোমাদের এখানে 1 2 বিপরীত বাহু, 3 হলো অতিভুজ। অতিভুজ পাইছি আমরা 11 সেন্টিমিটার। আমরা যে ত্রিভুজটা আঁকছি কোণ কিন্তু 30 ডিগ্রি, কোণ 30 ডিগ্রি আমরা নিয়েছি। বিপরীত বাহু আমরা পাইছি কত, এই কোণের বিপরীত বাহু হইলো তোমার এটা 6 সেন্টিমিটার, আর যে সন্নিহিত বাহু আমরা পাইছি 10 সেন্টিমিটার, আর অতিভুজ হলো 11 সেন্টিমিটার। বুঝছো? আশা করি এইভাবে তোমরা যেগুলো ত্রিভুজ আঁকবা যার সমকোণ অবশ্যই থাকতে হইব এবং সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে? আরেকটা ত্রিভুজ আমরা আঁকি যার সূক্ষ্মকোণ হবে 30 এবং তার সমকোণ থাকতে হইব। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা চিত্র আমরা এখন আঁকবো, যে চিত্রের মধ্যে থাকবে সমকোণ এবং সূক্ষ্মকোণ হলো 30। সূক্ষ্মকোণ আমাদের ধরতে হবে 30, তাই না? সূক্ষ্মকোণ যদি আমরা 30 ধরি তাহলে কি হবে, নিব 30 বরাবর আমরা এটা নিলাম। 30 কোথায়, 30 এটা না, এই বরাবর করে আমরা একটা কোণ আঁকবো। এটা হলো 30 ডিগ্রি। বুঝছো? এটা কিন্তু হয়ে গেল 30 ডিগ্রি। এখন তুমি এখান থেকে একটা লম্ব আঁকতে পারো। লম্ব আঁকলে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। আমরা এখন লম্ব আঁকবো, কারণ লম্ব ছাড়া তো এটা সমকোণ হবে না, হবে লম্ব ছাড়া সমকোণ হবে না, এই জন্য আমরা লম্ব আঁকতেছি। এবং এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমকোণটা আমরা কি বলেছি দেখো, সমকোণটা আমরা 90 বরাবর আমরা এই করেছি 90। দেখো এই যে 90
90। এইভাবে তুমি সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণ ছাড়া যদি সমকোণ না থাকে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে না। আমাদের কোণ কিন্তু সুকোণ নিতে হবে, সুকোণ নেওয়ার পরে একটা বাহু থেকে 90 বরাবর আমরা যদি দ্বারাঙ্কিত করি তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন তোমাকে বলতে হবে সমকোণী ত্রিভুজ হওয়ার পরে মানে এটা হলো বিপরীত বাহু, তাই না? এটা হলো বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু। আর এটা কি অতিভুজ। এখন তোমরা মাইপা এটার দৈর্ঘ্যটা বলবা। তাহলে আমরা অতি সন্নিহিত বাহু পাইলাম 12 সেন্টিমিটার। কি কিছু উপরে হইলে হতে পারে। আমরা অতিভুজটা দেখি, অতিভুজের দৈর্ঘ্য কত? (14.5) 14.5 হইল সেন্টিমিটার, হইলো আমাদের অতিভুজ। ঠিক আছে, আর বিপরীত বাহু কত হবে? 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা বিপরীত বাহু পাইছি 7.5 সেন্টিমিটার, আর সন্নিহিত বাহু পাইছি 12 সেন্টিমিটার, অতিভুজ পাইছি 14.5 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটার স্কেল, ঠিক আছে? সেন্টিমিটার স্কেল আমরা আরেকটি অতিভুজ আমরা আরেকটি সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি। আঁকার পরে যার শুক্রকোণ কিন্তু 30, আমাদের বইয়ে উল্লেখ আছে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি নিছি। তারপরে এখান থেকে আমরা সন্নিহিত বাহু নিয়েছি, সন্নিহিত বাহু নিয়েছি, আর অতিভুজ নিয়েছি। এগুলি মাইপা আমরা তথ্য দিয়েছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি এইভাবে তোমরা যে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, মানে অতিভুজ, এভাবে প্রত্যেকটি আলাদা আলাদা হিসাব করবে। আশা করি পারবে। এ পর্যন্ত রইল। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।